অ্যাডলফ হিটলার প্রোপাগান্ডা মিনিস্টার হিসাবে নিয়োগ দিয়েছে জোসেফ গোবেলসকে। উদ্ভব হচ্ছে একের পর এক প্রোপাগান্ডা থিওরি। এমনই এক মুহূর্তে নাৎসি জার্মানি প্রয়োগ করা শুরু করল দ্য বিগ লাই নামের কার্যকরী এক প্রোপাগান্ডা থিওরি। নেম কলিং বা স্টেরিওটাইপিং এর মতো অন্যান্য প্রোপাগান্ডা টেকনিকও চালানো হচ্ছে জোরদমে। বাংলাদেশের নীতি নির্ধারকরা জনগণকে বোঝানোর চেষ্টা করছে কথিত জঙ্গিবাদ তথা উগ্রবাদ এদেশের তরুণ যুবকদের জন্য সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তাই এদেশের তরুণ যুবকদেরকে কথিত উগ্রবাদী হওয়া থেকে রক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে তীব্র ক্যাম্পেইন চালানো হচ্ছে। নাৎসি জার্মানির প্রোপাগান্ডার শিকার ছিল ইহুদিরা। লক্ষ্য ছিল ইহুদি বিদ্বেষ তৈরি করে গণহত্যা চালানো। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র হলুদ মিডিয়া বা দালাল বুদ্ধিজীবীদের উগ্রবাদ বিরোধী প্রোপাগান্ডার শিকার ইসলাম এবং মুসলিমরা। এরা তাদের মনমতো চলা মুসলিমদের আক্রমণ করে না, যারা নাচ গান বেহায়াপানা অশ্লীলতাকে প্রগতি এবং সংস্কৃতি মনে করে চেতনা হিসাবে লালন করে, বরং এরা আক্রমণ করে সেসব মুসলিমদের যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সিরাত আল মুস্তাকিমের অনুসরণ করে চলে। সম্প্রতি ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট একটি ভিডিও প্রকাশ করেছে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার লক্ষণসমূহ শিরোনামে। এর আগেও তারা এমন কিছু টিভিসি ওভিসি প্রকাশ করেছে। প্রত্যেকটি ভিডিওতে তারা জঙ্গিবাদ বা উগ্রবাদের লক্ষণ হিসাবে যে বিষয়গুলি দেখিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে: ১. হঠাৎ করে ধার্মিক হয়ে যাওয়া বা ধর্মীয় অনুশাসন মেনে চলা। ২. গার্লফ্রেন্ড পরিহার করে অশ্লীলতা এবং বেহায়াপানা থেকে দূরে থাকা। ৩. সংস্কৃতির নামে চাপিয়ে দেয়া হিন্দুয়ানি সংস্কৃতি পরিহার করা। ৪. গিটার হারমোনিয়াম গান বাজনা এসব ছেড়ে দেওয়া। ৫. জন্মদিন সেলিব্রেট না করা। তাদের সাথে একই সুরে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি বাংলাদেশ র্যাডিক্যাল ইন্ডিকেটর হিসাবে কিছু লক্ষণ দেখিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ১. হঠাৎ করে অতিমাত্রায় ধর্মচর্চা। ২. দাড়ি রাখা এবং টাকনোর উপর কাপড় পরা। ৩. গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, গান বাজনা এগুলো পরিহার করা। এই যে আসসালামু আলাইকুম, আপনি খেয়াল করে দেন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম। এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক এ সম্পর্কে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর উপর আমাদের আমল করতে আদেশ দিয়েছেন, অথচ তথাকথিত উগ্রবাদ বিরোধী ক্যাম্পেইনগুলোতে এই বিষয়গুলোকে সন্ত্রাসীদের বৈশিষ্ট্য হিসাবে উপস্থাপন করছে হলুদ মিডিয়া আর দালালেরা। জঙ্গিবাদ বিরোধী ক্যাম্পেইনে প্রোপাগান্ডার নিখুঁত ব্যবহার। প্রোপাগান্ডা চালানোর সফল একটি থিওরি হলো দ্য বিগ লাই থিওরি। এর মূল কথা হলো আপনি একটা চরম মিথ্যে কথা বলবেন, এরপর সেটার পুনরাবৃত্তি করতে থাকবেন, একবার দুবার নয়, বারবার, যত বেশি সংখ্যক জায়গা থেকে সম্ভব। তাহলে এই নির্জলা মিথ্যাটাই সত্য হিসাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের জঙ্গিবাদ বিরোধী বিজ্ঞাপন, সম্প্রীতি বাংলাদেশের জঙ্গি ইন্ডিকেটর ইত্যাদি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এগুলোর সবই সমন্বিত পূর্ব পরিকল্পিত একটি প্রয়াস। দ্য বিগ লাই থিওরির টেক্সট বুক উদাহরণ। জঙ্গি ইন্ডিকেটর বা বিজ্ঞাপনগুলোর উপস্থাপনায় পুলিশ, হলুদ মিডিয়া, কথিত সামাজিক সংগঠন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সমাজের বিভিন্ন স্থান থেকে ইসলামী অনুশাসন মেনে চলা ব্যক্তিদের জঙ্গি বলা হচ্ছে।
এবং সেটা একবার নয়, বারবার বিভিন্ন সময় বিভিন্নভাবে বলা হচ্ছে। তারা মানুষের মনে একটি চিত্র অঙ্কন করছে। যেসব তরুণ দাড়ি রাখে, টাকনুর উপর কাপড় পরে, তারাই সম্ভাব্য জঙ্গি। প্রোপাগ্যান্ডার আরেকটি কার্যকর পদ্ধতি হলো নেম কলিং। কোনো একজন ব্যক্তি বা সংগঠনের সাথে নেতিবাচক ট্যাগ লাগিয়ে দেওয়া। এই নেতিবাচক ট্যাগের ফলে সাধারণ মানুষ ভিকটিমের নাম শোনা মাত্রই তাদের প্রত্যাখ্যান করে। বাংলাদেশে প্রকৃতভাবে ইসলামী অনুশাসন মেনে চলা মুসলিমদের ঢালাওভাবে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে। আর কারো নামের পাশে জঙ্গি ট্যাগ লাগালেই তার সকল মানবাধিকার শেষ হয়ে যায়। তাকে বিনা বিচারে গুম করে রাখা যায়, নির্যাতন করা যায়, পিটিয়ে মেরে ফেলা যায়। এজন্য কারো কাছে কোনো জবাবদিহিতাও করতে হয় না। কেউ টু শব্দ উচ্চারণ করে না। এই মুসলিমরা আসলেই সন্ত্রাসী ছিল কিনা, নাকি সবকিছু অপপ্রচার, তা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে না। জঙ্গিবাদ বিরোধী ক্যাম্পেইনের প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য। বর্তমান সময়ে জঙ্গিবাদ, উগ্রবাদ, টেরোরিজম এই শব্দগুলো সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য বহন করে। এই টার্মগুলো তাদের মৌলিক তাৎপর্য হারিয়ে এখন তার রাজনীতি এবং স্বার্থনীতির হাতিয়ার হয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আঞ্চলিক মোড়ল ভারত এবং রয়ের প্রভাবে, বিশেষভাবে বর্তমান সরকারের মদতপুষ্ট হয়ে বাংলাদেশ ইসলাম অবমাননার এক অনন্য যুগ পার করছে। এ ব্যাপারে বিশদ আলোচনা না টেনে শুধুমাত্র একটি উদাহরণ দেওয়াই যথেষ্ট। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত MA হালিম বলেন, ইসলামপন্থীদের স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে প্রচার করার পাশাপাশি বাংলাদেশকে মুসলিম দেশসমূহের প্রভাব থেকে মুক্ত রাখাও হচ্ছে রয়ের অন্যতম লক্ষ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা ইসলামকে ভয় পায়? কেন ইসলামের উপর তাদের এত বিদ্বেষ? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের কিছুটা পেছনে যাওয়া দরকার। 2003 সালে র্যান্ড কর্পোরেশন সিভিল ডেমোক্রেটিক ইসলাম নামে একটি গবেষণাপত্র প্রকাশ করে। সংক্ষেপে, র্যান্ড কর্পোরেশন হচ্ছে US গভর্নমেন্ট ফান্ডেড একটি প্রতিষ্ঠান, যারা মূলত আমেরিকা এবং এর আর্ম ফোর্সেস এর জন্য বিভিন্ন পলিসি তৈরি করে। 2003 সালে প্রকাশিত সেই গবেষণাপত্রটি আজকে আমাদের আলোচনা বুঝতে প্রাসঙ্গিক। গবেষণাপত্র থেকে মাত্র একটি লাইন আমাদের জন্য যথেষ্ট হবে। কথিত ডেমোক্রেটিক সেকুলার সিস্টেমের কথা হচ্ছে, ইসলামকে তাদের মনমতো হতে হবে এবং এরপরে তারা ইসলাম পালনের ভিত্তিতে মুসলিমদের 4টি ভাগ তৈরি করে, যেগুলি হচ্ছে 1. ফান্ডামেন্টালিস্ট, 2. ট্রেডিশনালিস্ট, 3. মডার্নিস্ট, 4. সেকুলারিস্ট। এবং তাদের কর্মপন্থার সার কথা হচ্ছে সাপোর্ট দ্য মডার্নিস্ট ফার্স্ট। অর্থাৎ এসব গিটার বাজানো লুতুপুতু করা মডার্নিস্ট মুসলিমদের সাপোর্ট দেয়া, প্রমোট করা। কনফ্রন্ট অ্যান্ড অপোজ দ্য ফান্ডামেন্টালিস্ট, অর্থাৎ কুরআন এবং সুন্নাহর অনুসারে ইসলাম পালনকারী মুসলিমদের চ্যালেঞ্জের সম্মুখীন করা। সুতরাং এটি স্পষ্ট, ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান এজন্য যে আল্লাহ প্রদত্ত ইসলামকেই তারা তাদের জুলুমের সিস্টেমের জন্য হুমকি মনে করে, এবং সেটিই খুব স্বাভাবিক। এর ধারাবাহিকতায় প্রত্যেকটি কথিত ডেমোক্রেটিক সিস্টেম বা সেকুলার সোসাইটি ইসলামকে ভয় পায়, কারণ বাই রুল, বাই ডেফিনিশন তারা ইসলামকে তাদের জন্য হুমকি মনে করে। এজন্য তারা সকল উপায়ে চেষ্টা করে বিশুদ্ধ ইসলামকে বিকৃত করতে কিংবা বিশুদ্ধ ইসলাম থেকে বিশেষভাবে যুব সমাজকে দূরে রাখতে। এটি সোজা নয়, কারণ তারা বলে দিতে পারে না কুরআন পড়বে না, হাদিস পড়বে না, সাধারণ মুসলিম এটি মেনে নেবে না। এখানেই আসে প্রোপাগান্ডার আরেকটি টেকনিক, নেম কলিং। তারা বিশেষ কিছু ট্রেইট বা বৈশিষ্ট্যকে একটি বিশেষ নামে উপস্থাপন করে, যেমন দাড়ি রাখা, বিশুদ্ধভাবে সালাম দেয়া, পর্দা করা, অশ্লীল আচার অনুষ্ঠান পরিহার করা। এই বৈশিষ্ট্যগুলো উগ্রবাদ ট্যাগে পরিচয় করায়। এরপরে তারা তাদের সমস্ত রিসোর্সেস, অর্থ, বুদ্ধিজীবী এবং মিডিয়া ব্যবহার করে এই ট্যাগকে প্রতিষ্ঠিত করে। এর পরের ধাপে তারা এই প্রতিষ্ঠিত ট্যাগ দ্বারা আলাদা করে ফেলে এক শ্রেণীকে ডিভ্যালুয়েশন করে, এবং এটি হচ্ছে এই র্যান্ড কর্পোরেশনের বাতলে দেয়া পলিসি। একইভাবে তাদের আরেকটি চক্রান্ত হচ্ছে ইউ ডিসক্রেডিট দ্য মেসেঞ্জার টু ডিসক্রেডিট দ্য মেসেজ। এটি 1500 বছর আগের একটি পদ্ধতি। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া ওহী বাতিল বলতে পারত না, কিন্তু তারা তা মেনেও নিতে পারত না এবং অন্যদেরকে মানতেও দিবে না। এজন্য তারা জঘন্য এই পদ্ধতি অনুসরণ করত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অপবাদ দিত, পাগল বলতো, জাদুগ্রস্ত বলতো, পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটনকারী বলতো। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করুন।
অনেক সাধারণ কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাবার সময় কানে আঙ্গুল দিয়ে রাখত, যেন তারা অজান্তেও কিছু না শুনে ফেলে। মক্কার কাফেরদের সেই জঘন্য প্রোপাগান্ডা কৌশল নেম কলিং অন্য কাফেরদের প্রভাবিত করেছিল। ঠিক একইভাবে আজ তারা আমাদের দেশে সত্য কথা বলা, বিশুদ্ধ কুরআন এবং সুন্নাহর কথা শিক্ষা দেওয়া আলেমুলামাদের নেম কলিং এর মাধ্যমে ডিসক্রেডিট করে, ফিজিক্যালি ডিহিউম্যানাইজ করে থাকে। এর দ্বারা তারা সেই প্রভাব তৈরি করতে চায় যা মক্কার কাফেররা করতে চেয়েছিল। এভাবেই তারা কৌশলে ইসলামকে অপমান করে, আক্রমণ করে। একই সাথে তারা একটি কল্পিত ইসলাম তৈরি করে এবং তারা তাদের মনগড়া ইসলাম এবং এর অনুসারীদের উৎসাহ দিতে থাকে, প্রমোট করে। একই সাথে বিশুদ্ধ কুরআন এবং সুন্নাহর অনুসারী মুসলিমদের অপমানিত করে, তাদের সমাজ থেকে আলাদা করে উপস্থাপন করে। তাদের বিভিন্ন নেম কলিং মেথডের মাধ্যমে সমাজে অবাঞ্ছিত ঘোষণা করে, যেমন উগ্রবাদী। তারা বেহায়াপানা এবং সমস্ত রকম অশ্লীলতাকে উৎসাহ দিতে থাকে। এটিকে তারা ইসলামের সাথে কম্প্যাটিবল করে দেখায়। ইসলামের সাথে গান বাজনার কোনো সংঘর্ষ নেই কিংবা প্রেম করা সম্পূর্ণ সামাজিক বিনোদন। কারণ একই সাথে তাদের দুটি কাজ করতে হবে। তারা যখন কাউকে কোনো কিছু থেকে ফিরিয়ে রাখবে তখন অবশ্যই তাকে তার বদলা কিছু দিতে হবে, এবং সেটি হচ্ছে সেকুলার মুসলিম ভার্সন, যারা কথিত উগ্র মতাদর্শী নয়, যে ভার্সনে মুসলিম হয়ে অশ্লীলতা করা যায়, প্রেম করা যায়, জিনা ব্যভিচার করা যায়, গিটার বাজানো যায়, গায়ে হলুদের নামে বেহায়াপানায় মেতে ওঠা যায়। এতক্ষণে আপনারা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য সহ তাদের কল্পিত ভার্সনের ইসলামের সাথে পরিচিত হয়েছেন। যারাই তাদের এই নোংরা চক্রান্ত এড়িয়ে বিশুদ্ধ ইসলাম অনুসরণ করতে চায় তারাই জঙ্গি, তারাই উগ্র। যারা তাদের এই জঞ্জাল ঠেলে বিশুদ্ধ ইসলাম জানার জন্য অধ্যয়ন করে, কুরআন এবং সুন্নাহর গবেষণায় মন দেয়, তারাই সম্ভাব্য জঙ্গি। যারা নিজেদের জীবনে ইসলামের অনুশাসনগুলো ফিরিয়ে নিয়ে আসে এবং অশ্লীলতা পরিহার করে, তারাই তখন জঙ্গি লক্ষণ বহন করে। এদের তথ্য দেওয়ার জন্যই তারা আপনাদের আহ্বান করে। কত নীচ এবং কত জঘন্য তারা! কাউন্টার টেরোরিজম ইউনিট কথা বলতে চাচ্ছে সন্ত্রাস নিয়ে। তাদের মূল সমস্যা যদি সন্ত্রাস বা টেরোরিজম হয়ে থাকে, তবে এর জন্য তাদের লক্ষণ খোঁজ করা অপেক্ষা আরও ভালো কাজ রয়েছে। কারণ সরাসরি টেরোরিজম তাদের সামনেই অহরহ হচ্ছে। প্রশ্ন করা উচিত, দশক জুড়ে কারা, কোন দল, কোন গোষ্ঠী, কোন বাহিনী সবচেয়ে বেশি খুন, গুম, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি এরকম সন্ত্রাসী কাজে জড়িত? বিগত দশকে এমন গুম, খুন, ধর্ষণ এবং সন্ত্রাসী ঘটনাগুলোর সাথে উগ্রবাদের প্রচণ্ড লক্ষণ নিয়ে ঘুরে বেড়ানো, বার্থডে উদযাপন পরিহার করা, গিটার ভেঙে ফেলা, মেয়েদের সাথে লুতুপুতু না করা, টাকনোর উপর প্যান্ট পরা কিংবা বিশুদ্ধভাবে সালাম দেয়া, এই কথিত উগ্রদের সাথে সম্পর্ক কতটুকু? তাহলে যখন তারা সন্ত্রাস তকমা ব্যবহার করে প্রকৃত সন্ত্রাসীদের দিকে না তাকিয়ে ইসলামের হুকুমগুলো জঙ্গি লক্ষণ হিসাবে চিহ্নিত করে, তখন সেটি ইসলাম অবমাননা ব্যতীত আর কি? যুগে যুগে হক এবং বাতিলের সংঘর্ষ আবশ্যিক, আর এটিই বাতিলের সবচেয়ে বড় ভয়। কারণ সে জানে একদিন অবশ্যই হক তাকে চ্যালেঞ্জ করবে, এবং এটিই সত্য যে বাতিল অবশ্যই বিলুপ্ত হবে। এই ভয়ে বাতিল সবসময় হককে চাপিয়ে রাখতে চায়, দমিয়ে রাখতে চায়, তার যে কোনো উপায়েই হোক না কেন। অপরদিকে তারা সমাজের মধ্যে প্রবৃত্তির চাহিদা পূরণের লাগাম খুলে দিতে চায়। কারণ আপনি যখন প্রবৃত্তির পিছনে ছুটতে শুরু করবেন, তখন আপনার সত্যের প্রয়োজন নেই। এটি তাদের জন্য খুবই দরকার যে আপনি গার্লফ্রেন্ড নিয়ে মেতে থাকেন, কিন্তু খবরদার, নিজের অধিকার নিয়ে কথা বলতে পারবেন না। কোটা আন্দোলনকারীরাও রাজাকার হয়ে গিয়েছিল এবং নিরাপদ সড়ক আন্দোলনকারীদের পেছনেও ষড়যন্ত্র তত্ত্ব ছিল। কিন্তু মাসের পর মাস শাহবাগ দখল করে বিরিয়ানি বিপ্লব, আহা, সে তো নিখাত চেতনা, কারণ তা সরকারের স্বার্থ রক্ষা করে আসছিল। আল আকসা বিজয়ী মহান বীর সালাউদ্দিন আইয়ুবী অশ্লীলতার জঘন্যতা বোঝানোর জন্য বলেছিলেন, কোনো জাতিকে যদি যুদ্ধ ছাড়াই ধ্বংস করতে চাও, তাহলে সে জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দাও। হাইপার সেক্সুয়ালাইজড পরিবেশের প্রভাবে এবং গা থেকে জঙ্গি উগ্রবাদের লেবেল মুছে ফেলতে অনেক তরুণ যুবকরাই বাধ্য হচ্ছে অশ্লীলতার সমুদ্রে ডুব দিতে। লিটনের ফ্ল্যাটের সংখ্যা বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডাস্টবিনে নবজাতকের সংখ্যা। দিহান আনুষ্কা, সাকলাইন পরিমণি, রাজপিয়াসা, হেলেনা পাপিয়া, মদ, ইয়াবা, ডিজে পার্টি, জেনা ব্যভিচার, শয়তানের রাজত্বের প্রত্যেকটি অলিগলিতেই তরুণ যুবকদের আনাগোনা বাড়ছে। জাতির প্রাণ হল যুবক সম্প্রদায়। কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তোলে এই যুবকরাই। এই যুবক শ্রেণী জালিমের চোখ রাঙানির পরোয়া করে না। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রক্তসাগর পাড়ি দিয়ে এসে জালিমের প্রাসাদ ধুলোয় মিশিয়ে দেয়।
যুগে যুগে তাই যুবকদের মিথ্যে মোহ এবং প্রবৃত্তির নেশায় ডুবিয়ে রাখতে চেয়েছে সকল বাতিল অপশক্তি। আমাদের দেশেও তার ব্যতিক্রম হচ্ছে না। উগ্রবাদ বিরোধী বিজ্ঞাপনে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর কথা বলা হলেও প্রকৃতপক্ষে তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। উগ্রবাদ বিরোধী ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যই হল এদেশের যুবকদের মনে প্রকৃত ইসলামের ব্যাপারে ভীতি তৈরি করা, ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে আসা এবং প্রবৃত্তির দাস বানিয়ে প্রগতি সংস্কৃতির নামে অশ্লীলতায় মাতিয়ে দেয়া, তাদের হাত থেকে কোরআন কেড়ে নিয়ে গিটার ধরিয়ে দেয়া, বিয়েকে কঠিন বানিয়ে গার্লফ্রেন্ডের পাশে বসিয়ে দেয়া, নিকাব এবং পর্দাকে কটাক্ষ করে নগ্নতা এবং দেহ প্রদর্শনকে সিম্বল অফ ফ্রিডম বানিয়ে দেয়া। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের একটি বিজ্ঞাপনের স্ক্রিপ্টের গল্প শোনাই। গ্রাম থেকে এক ছেলে শহরে এসেছে বিশ্ববিদ্যালয়ে পড়তে। খুবই ভদ্র, মেধাবী, মায়ের অনুগত ছেলে। হলে এসে উঠল সে। অনেক বন্ধু বান্ধব হলো তার। হলের সিট টিকিয়ে রাখার জন্য মিছিলে গেল। ছাত্রলীগের বড় ভাইদের সাথে পরিচিত হলো। ক্রমে ঘনিষ্ঠ হয়ে গেল। এখন তার দাপটে হলের ক্যান্টিনের বিড়াল আর ইঁদুর এক জায়গায় মিলেমিশে খাবার খায়। মাঝে মাঝে সেই ভদ্র ছেলেটা গাঁজায় দম দেয়। পার্টিতে চলে মদ, নেতা নেত্রীদের সাথে হাসি মুখে ছবি। ছেলেটার পড়ার টেবিলে শোভা পায় ক্রাচের কর্নেল টাইপের বই। শেখ মুজিবের ভাষণ মুখস্থ করে সে। রাস্তায় নৌকা নৌকা স্লোগান দেয়। তারপর অনেক দিন চলে গেছে। ছেলেটা এখন হলের নেতা। এই ছেলে আবার আবরার ফাহাদদের পিটিয়ে মারে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে ভিডিও করে রাখে, ইয়াবা ব্যবসা করে। এরকম গল্প কত আমাদের দেশে? আমাদের নয়, নিজেকে উত্তর দিন। এরকম গল্প নিয়ে পুলিশ কোনো ভিডিও বানায় না। সম্প্রতি বাংলাদেশ বা প্রথম আলো কোনো বিজ্ঞাপন ছাপায় না। এগুলো কি তরুণদের জন্য হুমকি নয়? প্রিয় দর্শক, উগ্রবাদ বিরোধী বিজ্ঞাপনগুলোতে আল্লাহ এবং রাসূলের হুকুমকে সন্ত্রাসী লক্ষণ বলার মাধ্যমে বাংলাদেশের লক্ষ কোটি ধর্মপ্রাণ মুসলিমদের সরাসরি অপমান করেছে বাংলাদেশের পুলিশ প্রশাসন। আজ তারা দাড়ি টুপিকে, জেনা ব্যভিচার না করাকে জঙ্গিবাদ বলছে। আগামীকাল তারা নামাজ পড়াকেও জঙ্গিবাদ বলবে। এমন পরিস্থিতিতে আমাদের নীরবতা তাদের স্পর্ধা আরও বাড়িয়ে দেবে। আমরা তথ্য দিয়েছি, আমরা প্রমাণ দিয়েছি। তথ্য এবং প্রমাণকে আমরা বাস্তবতার সাথে মিলিয়েও দিয়েছি। এখন দেখার বিষয় আপনি কি করছেন। মক্কার কাফিরদের পদানুসারী এই জঘন্য ফাঁদে পা দিচ্ছেন এবং কানে হাত দিয়ে তাদের কৌশল সফল করে দিচ্ছেন, নাকি কান থেকে হাত সরিয়ে চোখ খুলে দেখতে চাচ্ছেন, শুনতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন সত্য কি? নিশ্চিতভাবেই এসব টিভিসি, ওবিসি নায়ক নায়িকা এবং সুরের লহরী মিশিয়ে দাদাদের থেকে শিখে নেয়া নাটক মঞ্চায়নের আড়ালে তাদের ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছুই নেই। আপনি গ্রহণ করছেন নাকি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন?